where the mind is without fear and the head is held high, where knowledge is free. আজকে আমি পড়াবো নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান। একক হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম, উপ একক প্রবাহীর ধর্ম ও চাপ, প্লবতা এবং আর্কিমিডিসের নীতি। আমার নাম হচ্ছে শুভ্রশঙ্কর মিশ্র। আমি বাচামারি জিকে হাই স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক। আমি আমার ক্লাস শুরু করছি। প্রথমেই যে কথাটায় আসি সেটা হচ্ছে প্রবাহী। প্রবাহী কাকে বলে? আমরা জানি যে কঠিন পদার্থকে যেখানে রাখা হয় সেটা সেখানেই স্থির অবস্থায় থাকে, কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়ে চলে যায়। এই জন্য তরল এবং গ্যাসীয় পদার্থকে একত্রে বলা হয়ে থাকে প্রবাহী। প্রথমেই আসি আমরা প্রবাহীর চাপ সম্পর্কে। চাপ কাকে বলে? আমরা জানি যে কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলে থাকি হচ্ছে চাপ। তাহলে চাপ কাকে বলি? কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। ধরা যাক একটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ, একটা তল তার ক্ষেত্রফল হচ্ছে এ, এর উপরে লম্বভাবে এফ বল প্রযুক্ত হচ্ছে। তাহলে এ ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত হচ্ছে এফ বল, তাহলে একক ক্ষেত্রফলের ওপর কত বল প্রযুক্ত হচ্ছে? এফ বাই এ। এটাই হচ্ছে চাপ। একে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলই হচ্ছে চাপ। তাহলে চাপের একক কি হবে? সিজিএস পদ্ধতিতে যদি আমরা দেখি, তাহলে চাপের একক হচ্ছে, বলের একক কি? বলের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন। আর ক্ষেত্রফলের একক কি? সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এসআই পদ্ধতিতে বলের একক কি? এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে চাপের একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারের আরেকটা নাম আছে, এটাকে আমরা বলে থাকি পাস্কাল। একে পিএ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এটার আরেকটা নাম হচ্ছে পাস্কাল এককটার। এখন দুটো এককের মধ্যে সম্পর্ক কি? যদি আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই বা সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার। 1 নিউটন সমান কত? 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। আর 1 মিটার স্কোয়ার মানে হচ্ছে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। তার মানে কি হলো? 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে এখানে 10⁴ আছে, এখানে 10⁵ আছে, এখানকার, তাহলে এটা হয়ে যাবে 10
ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আমরা এতক্ষণ চাপ সম্বন্ধে জানলাম। চাপ হচ্ছে স্কেলার রাশি, এর শুধু মান আছে, এর কিন্তু কোনো দিক নাই। এরপরে যেটা আমরা আসি সেটা হচ্ছে এই সমীকরণটা থেকে আমরা দেখতে পাচ্ছি F ইকুয়াল টু P ইন্টু A। এবার আমরা আসি ঘাতের প্রসঙ্গে। কোনো তলের ওপরে লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয়ে থাকে ঘাত। কোনো তলের ওপরে লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয়ে থাকে ঘাত। এখানে এ তলের ওপরে, ক্ষেত্রফলের ওপরে টোটাল বল কত কাজ করছে? লম্বভাবে প্রযুক্ত বল F। তাহলে এখানে এ তলের ওপর ক্রিয়াশীল ঘাতের মান হলো F। ঘাতের একক এবং বলের একক হচ্ছে অভিন্ন। তাহলে ঘাতের একক কি হবে? ঘাতের একক হবে সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতিতে কি হবে? নিউটন। এসআই পদ্ধতিতে হবে নিউটন। এখন যদি আমরা কোনো পাত্রে একটা তরলকে রাখি, ধরা যাক একটা পাত্রে আমরা একটা তরলকে রাখলাম, তাহলে এই যে পাত্রের তলদেশের যে ক্ষেত্রফলটা রয়েছে তার উপর কি করবে? তরল তার নিজের ওজনের জন্য বল প্রয়োগ করবে। তরল তার নিজের ওজন ডাব্লুর জন্যের ওপরে একটা বল প্রয়োগ করবে। তাহলে যে বলটা লম্বভাবে সে প্রয়োগ করছে সেটাই হচ্ছে ঘাত। তার মানে কি দেখা যাচ্ছে? পাত্র মধ্যস্থিত তরলের যে ওজন সেটাই পাত্রের তলদেশে ঘাত প্রয়োগ করছে। অর্থাৎ এক্ষেত্রে F ইকুয়াল টু হচ্ছে ডাব্লু। অর্থাৎ আমরা দেখলাম ঘাত এবং বল হচ্ছে এক কথায় অভিন্ন। তাহলে ঘাতের একক এবং বলের একক অভিন্ন হবে। সেই জন্য সিজিএস পদ্ধতিতে ঘাতের একক ডাইন, বলের একক হচ্ছে নিউটন। এবার যদি আমরা ডাইমেনশন অ্যানালিসিস করি তাহলে আমরা চাপের ডাইমেনশন কি পাবো? P। বলের ডাইমেনশন কি? বলের ডাইমেনশন আমরা কিভাবে বের করি? F ইকুয়াল টু mf। এমটা কি? এমটা হচ্ছে বস্তুর ভর। এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। তাহলে হচ্ছে এম। ত্বরণের ডাইমেনশন কি? এল টি টু দি পাওয়ার -2। এল টি টু দি পাওয়ার -2। তাহলে চাপের ডাইমেনশন কি আসছে? এফ এর ডাইমেনশনটা বসালাম এম এল টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ডাইমেনশন কি? এল স্কোয়ার। ক্ষেত্রফলের ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার। তার মানে কি হচ্ছে? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে চাপের ডাইমেনশন। এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এরপরে আর ঘাতের ডাইমেনশন কি হবে? ঘাতের ডাইমেনশন আর বলের ডাইমেনশন অভিন্ন। এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমরা এত ঘাত কিন্তু যেহেতু বল আর ঘাত অভিন্ন, এর কিন্তু মানও আছে, দিকও আছে। সেই জন্য ঘাত কিন্তু ভেক্টর রাশি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে যে বিষয়টায় আমি আসছি সেটা হচ্ছে তরলের কোনো বিন্দুতে, তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে আমরা চাপ কিভাবে নির্ণয় করি। ধরা যাক একটা পাত্রের মধ্যে তরল রয়েছে। এই একটা পাত্র, তার মধ্যে তরল রয়েছে, তরল পদার্থ রয়েছে।
তরল পদার্থের এটা হচ্ছে মুক্ত তল, তার থেকে এইচ গভীরতায় কোনো একটা বিন্দু রয়েছে হচ্ছে এ বি, কোনো একটা বিন্দু ধরলাম বি। এই বি বিন্দুতে তরলের চাপ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই বি বিন্দুতে তরলের চাপ নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমরা দেখতে পাচ্ছি যে বি বিন্দুটা তরলের মুক্ত তল, যেটা অর্থাৎ তরলের একেবারে যেটা ওপরের অনুভূমিক তল যেটা, সেটা থেকে এইচ গভীরতায় রয়েছে। এইখানটায় আমার তরলের চাপটা নির্ণয় করতে হবে। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা ক্ষুদ্র ক্ষেত্রফল কল্পনা করি। ধরি সেই ক্ষেত্রফলটার মান হচ্ছে এ। বি বিন্দুকে কেন্দ্র করে যেটা ক্ষুদ্র ক্ষেত্রফল কল্পনা করলাম তার মান হচ্ছে এ। তাহলে এখানে একটা আমরা যদি কাল্পনিক চোঙ কল্পনা করি, তাহলে সেই চোঙের আয়তন কি হবে? চোঙের আয়তনের ফর্মুলা কি? চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এখানে যে চোঙটা আমি কল্পনা করছি তার ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এইচ। এই যে তরলটা নিয়েছি, তরলটার যদি আমরা ধরি ঘনত্ব ডি, যে তরলটা নিয়েছি তরলের ঘনত্ব ধরলাম ডি, তাহলে এই যে চোঙটা তার মধ্যে যে পরিমাণ তরল রয়েছে তার আয়তন হচ্ছে চোঙের আয়তনের সমান, অর্থাৎ এইচ। তরলের ঘনত্ব হচ্ছে ডি। তাহলে এই যে তরলটা রয়েছে চোঙের মধ্যে, তাহলে চোঙের মধ্যস্থিত তরলের ভর কত হবে? চোঙের মধ্যস্থিত তরলের ভর এ এইচ ইন্টু ডি, অর্থাৎ চোঙের মধ্যস্থিত তরলের আয়তনকে তরলের ঘনত্ব দিয়ে আমরা গুণ করলে চোঙের মধ্যস্থিত তরলের ভর পাবো। তাহলে সেই তরলের ওজন কত? চোঙের মধ্যস্থিত তরলের ওজন কত? চোঙের মধ্যস্থিত তরলের ওজন, তাহলে কি করতে হবে? চোঙের মধ্যস্থিত তরলের ভরকে সেই স্থানের অভিকর্ষজ ত্বরণের মান দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এ এইচ ডি ধরলাম সেই স্থানের অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে স্মল জি, এ এইচ ডিজি। অর্থাৎ এই যে চোঙটা আমি কল্পনা করেছি, কাল্পনিক চোঙটা, তার মধ্যে যে তরলটা রয়েছে তার ওজন হচ্ছে এইচ ডিজি, অর্থাৎ এই এইচ ডিজি বলটা কাজ করছে এই এ ক্ষেত্রফলের ওপরে। তাহলে এ ক্ষেত্রফলের ওপরে ক্রিয়াশীল বল হচ্ছে এইচ ডিজি। তাহলে একক ক্ষেত্রফলের ওপর ক্রিয়াশীল বলের মান কত হবে? একক ক্ষেত্রফলের ওপর ক্রিয়াশীল বল এইচ ডিজি বাই এ সমান এইচ ডিজি। অর্থাৎ তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে যদি আমরা চাপ নির্ণয় করতে চাই তার ফর্মুলা হচ্ছে তার গভীরতা, ঘনত্ব, তরলের ঘনত্ব এবং সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ, এই তিনটে মান যদি আমরা গুণ করি তাহলে তরলের কোনো বিন্দুতে আমরা চাপের মান নির্ণয় করতে পারি। এইবার আমি আরেকটা জিনিসে আসি, এটা আগে বললে ভালো হতো, আমি এখন বলছি। ধরা যাক আমি একটা প্লাস্টিকের বোতল নিলাম, প্লাস্টিকের বোতলের
মধ্যে একটা অনুভূমিক রেখা কল্পনা করলাম, এর ভিতরে তরল রয়েছে। সেই অনুভূমিক রেখা বরাবর আমি কটা ছিদ্র করে দিলাম। তাহলে আমরা কি দেখতে পাবো, যে সেই ছিদ্রের মধ্যে দিয়ে জল অথবা তরল বেরিয়ে আসছে এবং একই অনুভূমিক রেখায় তারা রয়েছে। দেখা যাবে জল বা তরলটা একই দূরত্ব অতিক্রম করছে। এখান থেকে এটা যত দূরে পড়ছে, এখান থেকে এটা ঠিক সেই একই দূরে পড়ছে। এর অর্থ হচ্ছে এই যে একই অনুভূমিক রেখায় সর্বত্র তরলের চাপ সমান থাকে। এটাই যদি একটু অন্যভাবে করি, ধরা যাক এরকম একটা প্লাস্টিকের বোতল, তার উপরে তার মধ্যে আমি তরল ভরলাম, তার বিভিন্ন গভীরতায় আমি 3টে ছিদ্র করলাম। তাহলে আমাদের বাস্তব অভিজ্ঞতায় আমরা কি দেখি, যে এই ছিদ্র থেকে জল বা তরল সবচেয়ে কাছে পড়ছে, এই ছিদ্র থেকে একটু দূরে পড়ছে, এই ছিদ্র থেকে সবচেয়ে বেশি দূরে পড়ছে। তাহলে এটার থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, যে তরলের যত গভীরে যাওয়া যাবে তত তরল পদার্থ তত বেশি চাপ প্রয়োগ করে। আর এখান থেকে এলাম একই অনুভূমিক তলের সর্বত্র তরলের চাপ হচ্ছে সমান। আরেকটা জিনিস আমি কল্পনা করি, ধরা যাক একটা পাত্রের মধ্যে জল আছে, তার মধ্যে আমি একটা প্লাস্টিকের বলকে ডুবাচ্ছি। ধরা যাক প্লাস্টিকের বলকে ডুবাচ্ছি, তাহলে আমি এদিক দিয়ে চাপ প্রয়োগ করছি, চাপ প্রয়োগ করে তাকে ডুবাচ্ছি। আমরা কি দেখতে পাই, যে মুহূর্তে আমি চাপটা সরিয়ে নেব, বলটা আবার পুনরায় ভেসে উঠবে। এর অর্থ হচ্ছে যে বলের ওপর আমি যেমন চাপ প্রয়োগ করে তাকে তরলের ভিতর প্রবেশ করাচ্ছি, তরলও তেমনি বলের ওপর একটা ঊর্ধ্বমুখী চাপ দিচ্ছে। আরেকটা সিচুয়েশন কল্পনা করি, একটা লোক যাচ্ছে, তার মাথায় একটা জল ভর্তি বালতি আমি চাপিয়ে দিলাম। বালতিটা কি করবে, লোকটার মাথার উপরে চাপ প্রয়োগ করবে। বালতিটা লোকটার মাথার উপরে বল বা চাপ প্রয়োগ করবে। তাহলে এই 4টে যে ছবি আমি আঁকলাম, 4টে ছবি থেকে আমি দেখতে পাচ্ছি যে প্রবাহী কিন্তু সব দিকে চাপ দেয়। এখানে যেমন পার্শ্বে চাপ দিচ্ছে, এখানে তেমনি ওপর দিকে চাপ দিচ্ছে, এখানে তেমনি আবার নিম্ন দিকেও চাপ দিচ্ছে। অর্থাৎ প্রবাহীর কিন্তু সব দিকেই সমানভাবে, প্রবাহী সব দিকে সমানভাবে নয়, প্রবাহী পার্শ্বমুখী, ঊর্ধ্বমুখী, নিম্নমুখী সমস্ত রকমের চাপ বা বল প্রবাহীর কিন্তু রয়েছে। এবার একই অনুভূমিক রেখার সর্বত্র যে প্রবাহী চাপ দেয়, এটা আমরা একটা ধর্মের সাহায্যে দেখাতে পারি, সেটা হচ্ছে তরলের বা জলের সমোচ্চশীলতা ধর্ম। আমরা যদি এরকম বিভিন্ন আকারের পাত্র নিই, যারা কিনা একটা নলের মাধ্যমে ইন্টারকানেক্টেড, এবং যে কোনো একটা পাত্রের মধ্যে যদি জল ঢালি, তাহলে আমরা দেখব সব পাত্রেই জলের তল কিন্তু একই উচ্চতায় থাকে। এটা হচ্ছে তরলের বা জলের সমোচ্চশীলতা ধর্ম। এর কারণ কি? তার কারণ হচ্ছে আমি বলেছি একই অনুভূমিক রেখার সর্বত্র তরলের চাপ বা জলের চাপ সমান থাকে। তাহলে এটা যদি এ বিন্দু ধরি, এটা যদি বি বিন্দু ধরি, এটা যদি সি বিন্দু ধরি, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যদি এই উচ্চতাটা এই যদি সমান হয়, তাহলেই
কেবলমাত্র এই তিনটে বিন্দুতে চাপের মান সমান থাকবে। কোনোটার যদি এইচ বেশি হয়ে যায় তাহলে কিন্তু চাপের মান সমান থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটে পাত্রে কিন্তু তরলের পরিমাণটা কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু তরলের পরিমাণের ওপর চাপের পরিমাণটা নির্ভর করে না, নির্ভর করে কেবলমাত্র তরলের উচ্চতার ওপরে। তাহলে এ বি সি এই যে তিনটে বিন্দু সবগুলোই একই অনুভূমিক রেখায় আছে এবং সবগুলোর থেকেই তরলের মুক্ততলের উচ্চতা হচ্ছে এইচ। তাহলে তিনটেতেই একই রকম চাপ পড়ছে, কেননা তরলের ঘনত্বটা ওই ক্ষেত্রে অপরিবর্তনশীল এবং যে স্থানে পরীক্ষা করা হচ্ছে সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ নির্দিষ্ট। সেই জন্য এইচ ডি জি প্রত্যেকটার ক্ষেত্রেই চাপের মান হচ্ছে এক্ষেত্রে এইচ ডি জি। এই সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে শহরাঞ্চলের উঁচু ট্যাঙ্ক থেকে বিভিন্ন জায়গায় শহরে জল সরবরাহ করা হয়। তরলের চাপ যে তরলের পরিমাণের উপর নির্ভর করে না, তরলের উচ্চতার উপর নির্ভর করে, সেটা আরেকটা পরীক্ষার সাহায্যে দেখানো যায়। একটা কাঠের বা মাটির জ্বালা যদি আমরা নিই, সেটাকে জলপূর্ণ করলাম, সেটাকে জলপূর্ণ যদি করা হয় তাহলে দেখা যাবে সেটা জল ধারণ করে রাখতে পারছে। এবার এর ভিতরে একটা লম্বা সরু নল ঢুকিয়ে দিলাম। লম্বা সরু নল যদি আমরা ঢুকিয়ে দিই এবং সেই লম্বা সরু নলের ভিতর যদি আমরা ক্রমাগত জল ঢালতে থাকি, তাহলে এক সময় দেখা যাবে যে জ্বালাটা ফেটে যাচ্ছে। তার কারণ কি, এখানে যত বেশি উচ্চতায় জল উঠছে তত বেশি জলের চাপ বাড়ছে। এক সময় জ্বালাটার চাপ ধারণ ক্ষমতাটার অতিক্রম যখন করে যাচ্ছে সেই মুহূর্তে কিন্তু জ্বালাটা ফেটে যাচ্ছে। এতক্ষণ আমি যেটা পড়ালাম প্রবাহীর একটা অংশ, সেটা হচ্ছে তরলের চাপ। এবার প্রবাহীর আরেকটা অংশ হচ্ছে বায়ু। বায়ুও একইভাবে তরলের মতো চাপ দেয়। বায়ুর যে চাপ আছে সেটা আমরা এবং খুব সহজেই দেখাতে পারি। কি করতে পারি, একটা টিনের ক্যান নিলাম, এটা ধরা যাক একটা টিনের ক্যান। সেই টিনের ক্যানটাকে প্রথমে জলপূর্ণ করলাম, জলপূর্ণ করে কিছুটা আংশিক জলপূর্ণ করলাম, মুখটা খুলে রাখলাম। এবার সেটাকে যদি উত্তপ্ত করি তাহলে কি হবে, ভিতরের বাতাস এবং বেরিয়ে যাবে, কিছুটা জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাবে, তাহলে ভিতরে বাতাসের পরিমাণ কমে যাবে। এবার যদি আমি মুখটাকে আটকে দিই তাহলে কি দেখতে পাবো, আস্তে আস্তে যখন জলটা ঠান্ডা হচ্ছে জলীয় বাষ্পগুলো পুনরায় জলে পরিণত হচ্ছে, ভিতরে একটা আংশিক শূন্যতার সৃষ্টি হচ্ছে। এই যে আংশিক শূন্যতার সৃষ্টি হচ্ছে তার ফলে কি হচ্ছে, বাইরের বায়ুর চাপের ফলে এক সময় টিনটা এরকম তুবড়ে যাবে। বাইরের বায়ুর চাপের ফলে টিনটা এরকমভাবে তুবড়ে যাবে, অর্থাৎ বায়ু যে চাপ দেয় সেটা আমরা এই পরীক্ষার সাহায্যে কিন্তু দেখাতে পারি। এরকম আরেকটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে ম্যাগডেবুর্গের অর্ধগোলক পরীক্ষা। সেখানে কি করেছিলেন, ম্যাগডেবুর্গ দুটো অর্ধগোলককে পরস্পরের সাথে মুখোমুখিভাবে আটকেছিলেন। এখানে একটা নল ছিল, তার সাথে একটা স্টপককও লাগানো ছিল। এবার বায়ুশূন্য পাম্প দিয়ে সেই দুটো অর্ধগোলককে লাগানোর পর ভিতরের বায়ুটাকে শূন্য করে দেওয়া হয়েছিল। বায়ুশূন্য পাম্প দিয়ে ভ্যাকুয়াম সৃষ্টি করা হয়েছিল। তার ফলে কি হয়েছিল, বাইরের বায়ুর প্রবল চাপে অর্ধগোলক দুটো মুখোমুখি আটকে গেছিল। এবার সেই অর্ধগোলক দুটোকে কিন্তু ঘোড়া দিয়ে টেনেও পরস্পর থেকে আলাদা করা যায়নি। তার কারণ হচ্ছে বাইরের বায়ুর চাপ এত প্রবল, সেই জন্য এই যে অর্ধগোলক দুটোকে পরস্পর থেকে আলাদা করে দেওয়া যায়নি। এটা হচ্ছে ম্যাগডেবুর্গের অর্ধগোলক পরীক্ষা। তাহলে আমরা জানি যে বায়ুর চাপ রয়েছে। এই দুটো পরীক্ষা থেকে আমরা জানতে পারলাম যে বায়ুর চাপ রয়েছে।
তাহলে বায়ুর চাপ কোনো কিছু মাপতে গেলে প্রথমত হচ্ছে তার একটা প্রমাণ একক স্থির করে নিতে হয়। তাহলে সেই প্রমাণ এককটা কি? বায়ুমণ্ডলেরও তেমনি একটা প্রমাণ চাপ আমরা স্থির করে নিই। সেই চাপটা হচ্ছে সংজ্ঞাতে কি বলা হয়? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে আমরা যেটা বুঝি, 45 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 45 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশে, উত্তর অথবা দক্ষিণ অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভ সমুদ্রপৃষ্ঠে যে চাপ প্রয়োগ করে তাকে আমরা বলে থাকি হচ্ছে বায়ুমণ্ডলের প্রমাণ চাপ। কি হলো? কেন 45 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশ? 45 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশের বলার একটাই কারণ হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন হয়। নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম, মেরুবিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি। 45 ডিগ্রি অর্থাৎ 0 ডিগ্রি, একটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি, মেরুবিন্দু হচ্ছে 90 ডিগ্রি। 45 ডিগ্রি হচ্ছে এই দুটোর মাঝামাঝি। সেই জন্য 45 ডিগ্রি অক্ষাংশের যে অভিকর্ষজ ত্বরণ সেটাকে আমরা এটার গড় মান হিসেবে ধরে নিই। 0 ডিগ্রি সেন্টিগ্রেড কারণ নেওয়া হয়েছে কেন? তার কারণ হচ্ছে পারদের ঘনত্ব উষ্ণতার সাথে সাথে পরিবর্তিত হয়। 76 সেন্টিমিটার পারস্তম্ভের উচ্চতা। তাহলে আমরা কি বললাম? সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপ প্রদান করে তাকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলি। তাহলে এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপটার মান কত? চাপটার মান হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের উচ্চতা। এইচ রো জি, ফর্মুলা হচ্ছে এইচ ডিজি, আমি তো রো লিখিনি, এইচ ডিজি। তাহলে ডি কত? 13.6 এবং জি 980.6। এই সমস্ত মিলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 1.013 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কোয়ার, অথবা 1.013 into 10 to the power 5, নিউটন মানে হচ্ছে 1 নিউটন মানে 10 to the power 5 ডাইন, into 10 to the power 5 by 10 to the power 4 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, সমান হচ্ছে আসে 1.013 into 10 to the power 6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটাকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে থাকি। এরপরে যেটাই আসি সেটা হচ্ছে সাইফন। আচ্ছা, সাইফনের আগে আমি যেটাই চলে আসি সেটা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যার সাহায্যে আমরা বায়ুমণ্ডলের চাপ মেপে থাকি। তো ব্যারোমিটার যন্ত্রটা কীরকম দেখতে হয়? এইটা হচ্ছে একটা ব্যারোমিটার। ব্যারোমিটারের মূল অংশ যেটা, সেটা হচ্ছে একটা 1 মিটার লম্বা কাঁচনল থাকে। 1 মিটার লম্বা এই কাঁচনলের ভিতরে পারদপূর্ণ অবস্থায় আরেকটা পারদপূর্ণ পাত্রের ওপর তাকে উপুড় করে রাখা হয়। তাহলে এখন বায়ুর চাপে এই পারস্তম্ভটাকে সে ধরে রাখে। এখানটা একটু কাটা থাকে, বাইরের আবরণটা পিতলের আবরণ থাকে, ভিতরেরটা কাঁচ টিউব। এখানটায় হচ্ছে পারদপূর্ণ পাত্র, এর ওপর নিচে শ্যাময় চামড়ার আবরণ থাকে যার মধ্যে দিয়ে বায়ু প্রবেশ করতে পারে সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে, কিন্তু পারদ বেরিয়ে আসতে পারে না। এটা হচ্ছে একটা আইভরি পিন। এখানে হচ্ছে নিচে একটা স্ক্রু থাকে। ব্যারোমিটার দিয়ে কিছু যখন বায়ুর চাপ আমরা মাপি
তখন কি করি, নিচের স্ক্রুটাকে ঘুরিয়ে এই আইভরি পিনটাকে পারদপূর্ণ পাত্রের পারদের মুক্ততলে এটাকে স্পর্শ করানো হয়। এই স্ক্রুটার সাহায্যে যখন এটা পারদের মুক্ততলে স্পর্শ করা হয় তখন হচ্ছে মূল স্কেলটা, এখানে একটা মূল স্কেল আছে আর একটা ভার্নিয়ার স্কেল আছে। মূল স্কেলটা তখন মূল স্কেলের 0 দাগ পারদের মুক্ততলকে স্পর্শ করে এবং এটার সাহায্যে ভার্নিয়ার স্কেলকে ওঠানো নামানো যায় এই স্ক্রুটার সাহায্যে, এবং এখানটা থেকে আমরা বায়ুর পাঠ দেখতে পারি। এই যে বায়ুর পাঠটা আমরা দেখি, এর থেকে আমরা কত কিছু সিদ্ধান্তে আসতে পারি। কি কি সিদ্ধান্তে আসতে পারি? যদি দেখি ব্যারোমিটারে বায়ুর চাপ আস্তে আস্তে কমছে, তার কারণ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। জলীয় বাষ্প যেহেতু বিশুদ্ধ বায়ুর থেকে হালকা, সেই জন্য এক্ষেত্রে বায়ুর চাপ কমছে, অর্থাৎ বৃষ্টি টিষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো কারণে ব্যারোমিটারের পারস্তম্ভ খুব দ্রুত হারে নামতে থাকে, তাহলে বুঝতে হবে সেই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তার ফলে প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝড় ঝঞ্ঝা এসবের সৃষ্টি হতে পারে। যদি দেখা যায় যে ব্যারোমিটারের পারস্তম্ভ আস্তে আস্তে ওপর দিকে উঠছে, তাহলে বুঝতে হবে যে সেই অঞ্চলে ঊর্ধ্বচাপের সৃষ্টি হয়েছে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে। সাধারণত শীতকালে এটা হয়ে থাকে। তাহলে আবহাওয়া পরিষ্কার থাকবে। তাহলে ব্যারোমিটার থেকে এইভাবে আমরা আবহাওয়ার পূর্বাভাস করতে পারি। ব্যারোমিটারের, এটা তো উন্নত মানের একটা ব্যারোমিটার, 14 ব্যারোমিটার, এটা ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। ব্যারোমিটারের ধারণাটা দিয়েছিলেন প্রথম টরিসেলি। টরিসেলি কি দেখিয়েছিলেন? টরিসেলি দেখিয়েছিলেন উনি একটা 1 মিটার লম্বা কাঁচের নল নিয়ে পারদপূর্ণ করে সেটাকে একটা পারদপূর্ণ পাত্রের মধ্যে সেটাকে উল্টে রেখেছিলেন। প্রথমত 1 মিটার লম্বা কাঁচ নলটাকে তিনি পারদ, এক মুখ বন্ধ 1 মিটার লম্বা কাঁচ নলকে তিনি পারদ দিয়ে পূর্ণ করেছিলেন। উল্টে যখন রাখলেন, দেখলেন যে পারদস্তম্ভ কিছুটা নেমে চলে আসছে। এই যে নেমে চলে আসছে, এর কারণ কি? এবং এখানে এসে স্থির হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে পারস্তম্ভটা এখানে যে চাপ দিচ্ছে, সেই চাপটা বায়ুর চাপ দ্বারা প্রতিমিত হচ্ছে। এটা এই যে অংশটা যেখানে শূন্যস্থান, এখানে খুব অল্প পরিমাণে পারদ বাষ্প থাকে, এটাকে বলা হয়ে থাকে টরিসেলির শূন্যস্থান। এবার যদি আমরা এই নলটাকে একটু কাত করে দিই, তাহলে দেখব যে এই শূন্যস্থানের পরিমাণটা কিন্তু কমছে। কিন্তু প্রতি ক্ষেত্রেই, দুটো ক্ষেত্রেই পারদের মুক্ত তল থেকে এই তলটার উচ্চতা, নলের ভিতর যে পারদের মুক্ত তল, নলের ভিতর যে পারদের যে তলটা রয়েছে, সেটার উচ্চতা কিন্তু সর্বদা এক থাকছে, অর্থাৎ চাপের মানটার কিন্তু অপরিবর্তিত থাকছে। যেহেতু কাত করে দিচ্ছি, সেহেতু কিছুটা পরিমাণ পারদ এর ভিতরে ঢুকে গিয়ে টরিসেলির শূন্যস্থানের পরিমাণটা কমিয়ে দিচ্ছে। এই ধারণা থেকেই কিন্তু ব্যারোমিটারের, টরিসেলির এই পরীক্ষা থেকেই কিন্তু ব্যারোমিটারের সৃষ্টি। এরপরে যেটা আমি আসি, সেটা হচ্ছে সাইফন। সাইফন একটা সরল যন্ত্র। এর সাহায্যে কোনো একটা পাত্র থেকে আরেক পাত্রে তরল স্থানান্তরিত করা হয়। যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেটাকে অপেক্ষাকৃত উচ্চ স্থানে রাখা হয়, যে পাত্রে তরলটাকে নিয়ে যাওয়া হবে সেটাকে অপেক্ষাকৃত নিচু স্থানে রাখা হয়। ধরা যাক এই এ পাত্র থেকে বি পাত্রে আমি তরল স্থানান্তরিত করতে চাই। তার জন্য আমাকে একটা, তাহলে কিসের সাহায্য নিতে হবে? সাইফন নামক সরল যন্ত্রের সাহায্য নিতে হবে। সাইফন একটা ইউ আকৃতির নল, যার একটা বাহু বড়, একটা বাহু ছোট। যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করব সেই পাত্রেতে ছোট মুখটা রাখতে হবে, আর যে পাত্রে তরল স্থানান্তরিত হবে সেই দিকটায় বড় নলটা রাখতে হবে। ছোট নলটা থাকবে এদিকে, যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করবো, আর যে পাত্রে তরল গিয়ে পড়বে সেটার দিকে বড় নলটা রাখতে হবে। এবার কি করব? প্রথমে নলটাকে, যে তরল স্থানান্তরিত করব, প্রথমে নলটাকে সেই তরল দ্বারা পরিপূর্ণ করে তারপরে সেটাকে 2 আঙুল দিয়ে আটকে সেটাকে উপুর করে দিতে হবে পাত্রের মধ্যে। তাহলে কি দেখতে পাবো? তাহলে আমরা দেখতে পাবো
যে তরল পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস এইভাবে প্রবাহিত হয়ে এ পাত্র থেকে বি পাত্রের মধ্যে প্রবেশ করছে। কতক্ষণ চলবে? যতক্ষণ না এই দুটো পাত্রের তরলের তল সমান উচ্চতায় না আসছে, অথবা একটা পাত্রের তরল সম্পূর্ণ নিঃশেষিত না হচ্ছে, অথবা সাইফনের ছোট নলটা এই পাত্রের তরলের তল থেকে বেরিয়ে যাচ্ছে, অথবা স্থানটা যতক্ষণ না আমরা বায়ুশূন্য করছি। তাহলে কিভাবে যাচ্ছে? যেহেতু এই দুটো তলের মধ্যে গ্যাপটা খুব কম, সেই জন্য বায়ুমণ্ডলের চাপের লক্ষণীয় কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখানেও যদি আমি বায়ুমণ্ডল যদি পিএ পরিমাণ চাপ দেয় এই তরলের মুক্ত তলের ওপর, এই তরলের মুক্ত তলের ওপরেও সে কিন্তু পিএ পরিমাণ চাপই দেবে। এইবার ধরলাম তরলের মুক্ত তল থেকে এই ছোট নলটার এই বিন্দুর উচ্চতা হচ্ছে H1, আর এই তরলের মুক্ত তল থেকে এই বিন্দুটার উচ্চতা হচ্ছে, আর বিন্দুটার উচ্চতা হচ্ছে H2। ছবি থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে H1টা সবসময় H2 থেকে ছোট, H1 লেস দ্যান H2। যে তরলটাকে স্থানান্তরিত করছি তার ঘনত্ব যদি আমরা ধরি D, তাহলে কিউ বিন্দুতে তরলের চাপ কত? কিউ বিন্দুতে তরলের চাপ হচ্ছে পি কিউ, ধরলাম কিউ বিন্দুতে তরলের চাপ হচ্ছে পি কিউ, সমান হচ্ছে কত? বায়ুমণ্ডলের চাপ কত? পিএ মাইনাস H1 উচ্চতার তরল স্তম্ভের চাপ। তাহলে H1 যে তরলটা স্থানান্তরিত করছি তার ঘনত্ব ধরছি ডি, তাহলে H1 ডিজি। একইভাবে আর বিন্দুতে তরলের চাপ কত? পিআর সমান পিএ মাইনাস H2 ডিজি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পিএ ইকুয়াল টু পি কিউ প্লাস H1 ডিজি। এখান থেকে পাচ্ছি পিএ ইকুয়াল টু পিআর প্লাস H2 ডিজি। দু জায়গার বায়ুমণ্ডলীয় চাপকে যদি আমরা সমান করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? পি কিউ প্লাস H1 ডিজি ইকুয়াল টু পিআর প্লাস H2 ডিজি। তাহলে পি কিউ মাইনাস পিআর H2 মাইনাস H1 ডিজি। যেহেতু H2 গ্রেটার দ্যান H1, যেহেতু H2 গ্রেটার দ্যান H1, তাহলে পি কিউ মাইনাস পিআর অর্থাৎ কিউ বিন্দুতে চাপ আর বিন্দুতে চাপ পের তুলনায় সবসময় বেশি হবে। তাহলে এটা একটা পজিটিভ কোয়ান্টিটি। পজিটিভ কোয়ান্টিটি যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি পি কিউ গ্রেটার দ্যান পিআর, অর্থাৎ কিউ বিন্দুতে তরলের চাপ আর বিন্দুতে তরলের চাপের তুলনায় বেশি, সেই জন্য কিউ বিন্দু থেকে আর বিন্দুর দিকে তরল প্রবাহিত হবে এবং সেই শূন্যস্থান পূরণ করতে পি বিন্দু থেকে কিউ বিন্দুর দিকে তরল ছুটে যাবে। এই হচ্ছে সাইফনের কার্যনীতি। এখন সাইফন কখন কখন কাজ করে না? যদি স্থানটা বায়ুশূন্য করা হয় তাহলে সাইফন কাজ করবে না। যদি এই ছোট নলের কোথাও ছিদ্র থাকে তাহলে সেখান দিয়ে বায়ুচাপ ঢুকে এখানকার তরলের চাপটাকে প্রতিমিত করে দেবে, তাহলে সেক্ষেত্রে সাইফন কাজ করবে না। বড় নলের ছিদ্র থাকলে সাইফন কাজ করতে পারে যদি বড় নলের ছিদ্রটা এই তরলটার মুক্ত তলের নিচে থাকে, কিন্তু সেক্ষেত্রে সাইফন তুলনামূলকভাবে ধীর গতিতে কাজ করবে। এই হচ্ছে সাইফনের আমার মূল কার্যনীতি। এরপরে যেটা আসি সেটা হচ্ছে আসছি আমি প্লবতাপ। প্লবতা কাকে বলে? কোনো বস্তুকে তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে যদি আমরা নিমজ্জিত করি
তাহলে সেই তরল বা গ্যাসীয় পদার্থ বস্তুর ওপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। সেই ঊর্ধ্বমুখী বলকেই আমরা বলে থাকি হচ্ছে প্লবতা। আমি একটু আগে দেখিয়েছিলাম যে একটা জলপূর্ণ পাত্রের মধ্যে একটা প্লাস্টিক বলকে আমি যখন প্রবেশ করাতে যাই, চেপে ঢুকাতে হয়, তাহলে এদিক দিয়ে বল প্রয়োগ করতে হয়। আমরা অনুভব করি যে জলও তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করছে। যদি আমরা এই বলটাকে সরিয়ে নিই তাহলে বলটা আবার পুনরায় ভেসে ওঠে। তার কারণটা কি? এর নিচ থেকে জল একে বা তরল একে একটা ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করছে। তাহলে এই যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে সেটার মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ধরা যাক একটা জলপূর্ণ পাত্রের মধ্যে আমি একটা ঘনকাকার বস্তুকে নিমজ্জিত করে দিলাম। এটা একটা জলপূর্ণ পাত্র, তার মধ্যে আমি একটা ঘনকাকৃতি বস্তুকে নিমজ্জিত করে দিলাম। এটার তলগুলোর নাম দিই এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। এটা হচ্ছে তরলটার মুক্ত তল। দেখা যাচ্ছে ঘনকের যে 6টা তল রয়েছে তার মধ্যে 4টে পার্শ্বতল রয়েছে। এক্ষেত্রে এটা একটা পার্শ্বতল, এটা একটা পার্শ্বতল, এটা একটা, আর পিছন দিকে আরেকটা পার্শ্বতল। এই পার্শ্বতলগুলোতে সব জায়গাতেই বিপরীতমুখী ঘাত বল ক্রিয়া করার জন্য সেটা প্রশমিত হয়ে যাচ্ছে, কারণ এখানে একই অনুভূমিক তলে এদিক থেকে যে বলটা কাজ করছে এদিক থেকেও ঠিক সেই বলটা কাজ করছে। একইভাবে এদিক থেকে যদি এফ বল কাজ করে ঠিক তার বিপরীতে ঠিক একই অনুভূমিক তলে একই বল কাজ করছে এফ, তাহলে সেটাকে সে প্রতিমিত করে দিচ্ছে। কিন্তু একেবারে যেটা ছাদের তল আর একেবারে যেটা মাটির তল, সেই দুটো কিন্তু তরলের মধ্যে বিভিন্ন গভীরতায় রয়েছে। তরলের মুক্ত তল থেকে সে দুটো কিন্তু বিভিন্ন গভীরতায় রয়েছে। কিরকম? এবিসিডি তলটা তরলের মুক্ত তল থেকে রয়েছে H1 গভীরতায়। একইভাবে EFGH তলটা তরলের মুক্ত তল থেকে রয়েছে H2 গভীরতায়। ধরলাম ঘনকের প্রতিটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ। ঘনকের প্রতিটা তলের ক্ষেত্রফল যদি আমার এ হয়, এ ছোট হাতের এ ধরি, ওখানে একটা এ লিখেছি। ঘনকের প্রতিতলের ক্ষেত্রফল যদি আমি ধরি স্মল এ, তাহলে এবিসিডি তলে কত বল কাজ করছে? এবিসিডি তলে ক্রিয়াশীল বল এটা নিচের দিকে কাজ করছে। ক্রিয়াশীল নিম্নমুখী বল এ H1, তরলটা যে নিয়েছি তার ঘনত্ব যদি ধরি স্মল ডি ইন্টু ডি ইন্টু জি। একইভাবে EFGH তলে ক্রিয়াশীল, এখানে যে বলটা কাজ করছে সেটা আবার ঊর্ধ্বমুখে কাজ করছে। ঊর্ধ্বমুখী বল এই তলটার যদি ক্ষেত্রফল এ হয়, তার বিপরীত তলেরও ক্ষেত্রফল এ হবে। এ ইন্টু H2 ইন্টু ডি ইন্টু জি। তাহলে ঘনকের এই দুটো তলের ওপর ক্রিয়াশীল নেট বল, ঘনকের দুটো তলের ওপর ক্রিয়াশীল যে নেট বল, তাহলে কত কাজ করছে? নেট যে ফোর্সটা কত কাজ করছে? নেট যে ঊর্ধ্বমুখী ফোর্স কাজ করছে, আচ্ছা বাংলাতেই লিখি, লব্ধি ঊর্ধ্বমুখী বল। ঘনকের দুটো তলের উপর ক্রিয়াশীল লব্ধি ঊর্ধ্বমুখী বল কত কাজ করছে? এ H2DG মাইনাস এ H1DG। তার মানে এ H2 মাইনাস H1
ডি ইন্টু জি। H2 মাইনাস H1 এটা কি? তলদেশের ক্ষেত্রফল। এইচটা কি? H2 মাইনাস H1 হচ্ছে এই দুটো তলের মধ্যে উচ্চতার ডিফারেন্স। তার মানে কি হলো? এটা হয়ে গেল এই ঘনকটার আয়তন ভিডিজি। এই ভিডিজিটাই হচ্ছে ঘনকটার ওপর ক্রিয়াশীল প্লবতার মান। তাহলে প্লবতা বলতে আমরা কি বুঝি? প্লবতার সাংখ্যিক মান কত হবে? প্লবতার সাংখ্যিক মান হচ্ছে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, এখানে সেটা ভি, তরলের ঘনত্বর এবং সেই স্থানের অভিকর্ষজ ত্বরণের গুণফলের সমান হচ্ছে প্লবতা। তাহলে প্লবতা দেখা যাচ্ছে বস্তুর আকৃতির ওপরে নির্ভর করে না, বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, সেই স্থানের তরলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণের ওপরেই এটা নির্ভর করে। এই বলটা সবসময় ঊর্ধ্বমুখে ক্রিয়া করে। এরপরেই চলে আসছি আমরা, সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিস কি বলেছিলেন? কোনো বস্তুকে তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করলে, আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের আয়তনের সমান। কি বললেন? কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের আয়তনের বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয়ে থাকে। এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। ধরা যাক ভি আয়তনের বস্তুকে ডি ঘনত্বের তরলে আমি নিমজ্জিত করছি। ভি আয়তনের একটা বস্তুকে ডি ঘনত্বের তরলে আমি নিমজ্জিত করছি। তাহলে বস্তুটা কি করবে? নিজের সমান আয়তনের তরলকে অপসারিত করবে। তাহলে যে আয়তনের তরলকে অপসারিত করছে তার ওজন কত হবে? অপসারিত তরলের ওজন এটা হচ্ছে বস্তুর আয়তন ইকুয়াল টু অপসারিত তরলের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ডি ইন্টু জি। ধরলাম বস্তুটার নিজের ঘনত্ব ছিল রো, বস্তুর উপাদানের ঘনত্ব ছিল হচ্ছে রো। তাহলে বস্তুটার ওজন কত ছিল? ভি আয়তন বস্তুর ওজন ছিল ভি রো জি। তাহলে বস্তুর ওজনের আপাত হ্রাস কত হলো? বায়ুতে তাহলে বস্তুর ওজন ছিল ভি রো জি, অপসারিত তরলের ওজন হচ্ছে ভিডিজি। যখন আমি ওকে তরলে নিমজ্জিত করছি তাহলে বস্তুর ওজন হ্রাস কতটা হলো, বা বস্তুর আপাত ওজন কমে কত দাঁড়ালো? তাহলে বস্তু নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন কত দাঁড়াবে? নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন হবে ভি রো জি মাইনাস ভিডিজি। আমি ধরে নিচ্ছি বস্তুটা কঠিন, তাহলে কঠিন পদার্থের ঘনত্ব সবসময় তরল পদার্থের ঘনত্বের থেকে বেশি হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ভি রো মাইনাস ডি ইন্টু জি। এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা তরলে বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করি তাহলে তার ওজন হ্রাস পাবে। তরলটার ঘনত্ব যত বেশি হবে তত বেশি পরিমাণে ওজন হ্রাস পাবে। যেমন একটা বস্তুকে যদি আমি এমনি সাধারণ জলের মধ্যে ডুবাই তার ওজন যতটা হ্রাস পাবে, তাকে যদি আমরা একেবারে সম্পৃক্ত লবণ জলের মধ্যে ডুবাই তার ওজন কিন্তু তার চেয়ে বেশি হ্রাস পাবে। তাহলে এখান থেকে আমরা যেটা আসতে পারি সেটা হচ্ছে বস্তুর ভাষণের শর্ত। বস্তুর যে ভাষণের শর্ত সেগুলো আমরা কি কি দেখতে পারি? যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের সমান হয়
ধরলাম বস্তুর ওজন হচ্ছে ডাব্লু, অপসারিত তরলের ওজন ডাব্লু ড্যাশ। যদি ডাব্লু ইকুয়াল টু ডাব্লু ড্যাশ হয় তাহলে বস্তুটা তরলের মধ্যে যেখানে আমি নিয়ে যাব সেখানেই নিমজ্জিত অবস্থায় ভাসবে। তরলের ভিতরে যদি ডুবিয়ে দিই তাহলে ডুবন্ত অবস্থায় ভাসবে, যেখানে রাখবো সেখানেই সেটা ভাসবে। এবার যদি ডাব্লু গ্রেটার দেন ডাব্লু ড্যাশ হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি অপসারিত তরলের ওজনের থেকে বেশি হয়, তাহলে বস্তু কিন্তু সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে যাবে, অর্থাৎ বস্তু কিন্তু একেবারে তলদেশে তলিয়ে পড়বে। যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের তুলনায় কম হয়, তাহলে বস্তু কিন্তু এরকম আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে আমরা তিনটে কন্ডিশন পেলাম। যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের সমান হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের তুলনায় বেশি হয় তাহলে কিন্তু বস্তু ডুবে যাবে। বস্তুর ওজন যদি অপসারিত তরলের ওজনের তুলনায় কম হয় তাহলে কিন্তু বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে তিনটে কন্ডিশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই প্রথম কন্ডিশনে বস্তুর ওজন আমি ধরলাম, বস্তুর আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি, ঘনত্ব হচ্ছে রো জি। অপসারিত তরলের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? তাহলে অপসারিত তরলের কত? ভি আয়তন তরলই অপসারিত করবে। অপসারিত তরলের ঘনত্ব কত? ডি, এবং স্থানীয় অভিকর্ষজ ত্বরণ জি। তাহলে এক্ষেত্রে রো ইকুয়াল টু হচ্ছে ডি। এক্ষেত্রে কি হচ্ছে? ভি রো জি ইকুয়াল টু গ্রেটার দেন ভি ডি জি, অর্থাৎ রো যদি গ্রেটার দেন ডি হয়, অর্থাৎ বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের থেকে বেশি হয় তাহলে বস্তু কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাবে। আর এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ভি রো জি লেস দেন ভি ডি জি, অর্থাৎ রো লেস দেন ডি। এক্ষেত্রে বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে এই তিনটে হচ্ছে ভাসনের শর্ত। এখানেই আজকের মতো আমার ক্লাস আমি শেষ করছি।